তাই রিচ করা যায় না আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। যুক্তরাজ্য বিএনপির সভাপতি জনাব মালিক সাহেবকে আন্তরিকভাবে ধন্যবাদ যে তিনি এবং আমাদের সাধারণ সম্পাদক কায়সার সাহেব আপনারা আমাকে একটা সুযোগ করে দিয়েছেন যে আপনাদের সঙ্গে একটু ব্যক্তিগতভাবে পরিচিত হওয়ার জন্য। কারণ প্রথম যে সভাটি আমরা করা হয়েছিল সেই সভাতে একটা আপনার একটা বলা যেতে পারে একটা সমাবেশের মতো হয়েছে যুক্তরাজ্য বিএনপি সর্বস্তরের নেতা কর্মীদের সঙ্গে। তো সেই ক্ষেত্রে আজকের এই গ্যাদারিংটা এটা আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছে আপনাদের সঙ্গে মিলিত হওয়ার জন্য। আমি সেই জন্য আবারও তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ করতে জানাই। বিষয়টা হচ্ছে যে আমরা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটা ক্রান্তি লগ্নে উপস্থিত হয়েছে। ক্রান্তি লগ্নটা হচ্ছে যে একটা 15 বছরের ফ্যাসিস্ট একটা দুঃশাসন তার পরাজয়ের পরে, তার পলায়নের পরে একটা প্রেক্ষিত সৃষ্টি হয়েছে, যে প্রেক্ষিতে আমরা আশা করছি যে আমরা একটা নতুন শাসন ব্যবস্থা, নতুন রাষ্ট্র কাঠামো নিয়ে একটা নতুনভাবে নতুন বাংলাদেশ নির্মাণ করবার একটা কাজ শুরু করতে পারব। আমরা নিশ্চয়ই ভালো করে জানেন যে কোন প্রেক্ষিতে, কি অবস্থার প্রেক্ষিতে আমরা এই আন্দোলন শুরু করেছিলাম। 2008 সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের পরে আওয়ামী লীগ একটা বিভিন্ন ধরনের কৌশলের মধ্য দিয়ে সে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল। তারপর থেকেই আমি সেদিনও বলেছি অত্যন্ত সুপরিকল্পিতভাবে সে তার একদলীয় শাসন প্রতিষ্ঠা করবার তার যে অভিলিপ্সা, তার যে বহু আগে থেকে যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটাকে বাস্তবায়িত করবার জন্য সে ধীরে 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 গণতান্ত্রিক যে ইনস্টিটিউশনগুলো, প্রতিষ্ঠানগুলো, সেগুলোকে ভেঙে দেওয়ার কাজ শুরু করে। এই জিনিসটা আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। মূল বিষয়টা ছিল টু ডিস্ট্রয় অল দ্য ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা একটা বড় রকমের একটা বিষয়, সেটা মনে রাখতে হবে। কারণ আমরা বাংলাদেশের মানুষেরা আমরা ঐতিহাসিক সময় থেকেই, অর্থাৎ আপনার হিস্টোরিক্যালি আমরা কিন্তু আপনার ডেমোক্রেসিতে বিশ্বাস করি। অর্থাৎ সেই ব্রিটিশ আমল থেকে যখন আমরা ব্রিটিশদের অধীনে ছিলাম তখনও তো নির্বাচন হয়েছে, তখন ওয়ান ম্যান ওয়ান ভোট হয়েছে, তখনও আমরা ভোট দিয়ে ভারত ভাগ করেছি ইন 1947। ইফ ইউ প্লিজ রিমেম্বার, যদি আপনাদের অনেকে বয়স্ক আছে তারা জানেন। আমরা ভোটের কারণে 1970 সালে যখন এই দেশের মানুষ তারা ভিন্নভাবে একটা চিন্তা করলো, আওয়ামী লীগকে ভোট দিল, শেখ মুজিবকে নেতা হিসেবে নিয়ে আসলো, তখন ভোটের জন্য ক্ষমতা না দেওয়ার কারণে, অর্থাৎ ডেমোক্রেটিক রাইটসটা না দেওয়ার কারণে আমরা যুদ্ধ করেছি। আমাদের নেতা, আমাদের স্বাধীনতা ঘোষক শহীদ রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে, তাই না? সুতরাং ডেমোক্রেসি আমাদের একেবারে অন্তরে, সোলে, আমাদের ব্লাডে, ওই জায়গা থেকে যখন থেকে আপনার বিচ্যুত করা শুরু হলো এবং খুব পরিকল্পিতভাবে আমাদেরকে আপনার একটা একদলীয় শাসন ব্যবস্থার দিকে ঠেলে নিয়ে যাওয়া হতো। বাই ডিপ্রাইভিং আওয়ার রাইটস, আমাদের অধিকার কেড়ে নিয়ে, আমাদেরকে আপনার অত্যাচার, নির্যাতন, নিপীড়নের শিকার করে, আমাদের মানুষগুলোকে আপনার গুম করে দিয়ে, ইলিয়াস আলী সাহেবের মতো অত্যন্ত তেজস্বী নেতা, পার্লামেন্টের মেম্বার সহ, প্রায় 3 জন পার্লামেন্ট মেম্বার সহ প্রায় মোর দেন 700-কে তারা গুম করে দিয়েছিল। আজকেও ঢাকায় একটা আপনার মানবাধিকার, বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে, যেখানে সমগ্র দেশের যতজন এই ডিসঅ্যাপিয়ার্ড মানুষ আছেন, যতজন নির্যাতিত মানুষ আছেন, যতজন আপনার সেই পিলখানা পিডিয়ার যে 57 জনকে হত্যা করা হয়েছিল, সবটা মিলিয়ে আজকে ঢাকাতে বেশ বড় একটা সমাবেশের মধ্য দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয়েছে। তাহলে দেখুন, আমরা কিন্তু প্রথম থেকেই এটা ফেস করতে শুরু করেছি, অর্থাৎ আমাদের অধিকারগুলোকে কেড়ে নেওয়া। আমি জিনিসটার উপর জোর দিচ্ছি এই জন্য যে আমাদের শুধু ক্ষমতায় যাওয়ার ব্যাপারটা নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার যে মিনিমাম যেটা আপনার গণতান্ত্রিক অধিকার, ওই লস্ট টাইম, সেটা আমরা হারিয়ে ফেলেছিলাম। ওইটাকে ফিরে পাওয়ার জন্য আমরা কিন্তু লড়াই শুরু করেছি। এবং দেখেন, প্রথম আঘাতটা তারা করেছে কোথায়? আমরা যে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটা ইন্ট্রোডিউস করেছিলাম, অর্থাৎ যার মাধ্যমে একটা পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার হবে, সেই জায়গাটা কিন্তু আমরা আপনার
আওয়ামী লীগ বাদ দিয়ে তারা দলীয় সরকার অধীনে নির্বাচনের ব্যবস্থা করলো। যার ফলে কি আমরা দেখেছি, পরপর 3টা নির্বাচন তারা জোর করে একদম বেআইনি ভাবে আপনার একেবারে নির্লজ্জ ভাবে তারা জোর করে নিয়ে চলে যায়। ফলে যেটা দেখা গেল যে আমরা উই লস্ট আওয়ার রাইটস। একই সঙ্গে আপনার মিডিয়া রাইটস, আমাদের ফ্রিডম অফ প্রেস এগুলো কন্ট্রোল করা শুরু করলো। এমন একটা ভয়ের অবস্থা সৃষ্টি করলো, ভয়ের ত্রাস, একটা ফিয়ার ফোবিয়া, যে কেউ ভয়ে লিখতো না, কেউ কথা বলতো না, কথা বলতে গেলেই আপনার তাকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট অথবা সাইবার অ্যাক্টে দিয়ে দিত, সাংবাদিকরা ভয়ে লিখতে পারতো না, এই একটা অবস্থা তৈরি হয়ে গিয়েছিল। ফলে অনেকেই আশা ছেড়ে দিয়েছিল যে বোধহয় আর কিছু হবে না। ইতিমধ্যে নির্যাতনের প্রাথমিক পর্যায় হিসেবে কি করেছে, মিথ্যা মামলা, অসংখ্য মিথ্যা মামলা। এবং আপনারা শুনলে অবাক হবেন, অনেকে জানেন, ভুক্তভোগী আছেন এখানে, 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, গায়েবী মামলা, ফেক মামলা। যারা আইনজীবীরা আছেন এখানে, যে ফেক মামলা কি জিনিস, আপনি জানেন, ওসি সাহেব লিখে দিলেন যে অমুকখানে ঘটনা ঘটেছে, তার সঙ্গে জড়িত ছিলেন এই 20 জন, আর তার সঙ্গে আরো অজ্ঞাতনামা 1000 জন। এটা দুটো কাজ হতো তাদের। একটা হচ্ছে যে মানুষ সবাই ভয়ে ভয়ে থাকতো, দিনে হচ্ছে পুলিশের একটা বাণিজ্য হতো, সেই ধরে ধরে মানুষকে নিয়ে আসতে হবে, তোকে এই মামলা দিয়ে দিব, টাকা দে। এবং সেই টাকার পরিমাণ কম ছিল না, প্রচুর টাকা। আপনার অনেকেই ভুক্তভোগী আছেন, কেউ গুম হয়েছেন, কেউ আটকে থেকেছেন, বিভিন্ন ভাবে থেকে। তো সেই একটা ফেজ কিন্তু আমরা পারবো, আমরা লড়াই করেছি, আমরা কখনো বসে থাকিনি। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যেটা আমরা চিন্তাও করতে পারিনি, তার বিরুদ্ধে দুর্নীতির মামলা দিয়ে তাকে সম্পূর্ণ বেআইনি ভাবে, এটা ন্যায় বিচারের বাইরে গিয়ে তাকে অন্যায় ভাবে তাকে আপনার প্রথমে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়, তারপর তাকে 10 বছরের কারাদণ্ড, হাইকোর্টে গিয়ে। কোর্ট কতটা বায়াস হলে ওপরে গিয়ে আরো বাড়িয়ে দেয়, সেটা কোন জায়গায় চলে গিয়েছিল। আল্লাহ অশেষ রহমত, যে বিচারক এটা করেছিলেন, তার বাড়ির ভিটা মাটি কিচ্ছু নেই, সব করে দিনাজপুরে মানুষ ওই দিনই 5 তারিখে গুড়িয়ে দিয়েছে। এটা হচ্ছে আল্লাহর বিচার, এটা হচ্ছে ডিভাইন জাস্টিস। এবং সেটা আল্লাহ তখনই করেন যখন আল্লাহ দেখেন যে একে এখন ওই ডিভাইন জাস্টিস দিয়ে পরাজিত করতে হবে, তাই না? তো সেই আল্লাহ তাআলা অশেষ রহমত যে আমরা বাংলাদেশের মানুষেরা সেই ডিভাইন জাস্টিস পেয়েছি এবং সেটা ঘটেছে। আমাদের নেতা তারেক রহমান সাহেব, আমাদের আমরা বলি যে তরুণ প্রজন্মের নতুন চিন্তা ভাবনা নিয়ে নতুন তিনি এসেছেন এবং বাস্তবতার সঙ্গেই এসেছেন। সেই মানুষকেও তারা প্রথমে আপনার অ্যারেস্ট করেছে, শারীরিক নির্যাতন করেছে, পরবর্তীকালে তাকে মিথ্যা মামলা দিয়ে 30-32টা মামলা, এমন কি মামলা, খুব ভয়ঙ্কর মামলা। একটা মামলা হচ্ছে যে হাসিনাকে হত্যা করার চেষ্টা করা 21শে আগস্টে, আর একটা কি 10 ট্রাক অস্ত্র পাচার করা। এই ধরনের জঘন্যতম সমস্ত মামলা দিয়ে তাকে নির্বাসিত করা হয়েছে, বিদেশে রাখা হয়েছে। তো জানেন যে তার ছোট ভাই আরাফাত রহমান কোকো, তিনি অসুস্থ, বিনা চিকিৎসা অসুস্থ অবস্থায় চলে গেছেন। এইরকম একটা ট্রমা একটা নিয়ে আমাদের নেতা, আমাদের নেত্রী দেশনেত্রী খালেদা এবং আমাদের নেতা তারেক রহমান সাহেব কিন্তু ধৈর্য ধরে তারা মোকাবেলা করেছেন। ম্যাডাম জিয়াকে আমরা আপসীন নেত্রী বলি, তাই না? গণতন্ত্রের আপসীন নেত্রী, উনি আবার প্রমাণ করেছেন যে তিনি হচ্ছেন আপসীন। দেখেন, একবারের জন্য তিনি দেশ ছেড়ে কোথাও যান নাই, এবং বারবার বলেছেন যে আমার বাইরে কোনো বাড়ি নেই, ঘর নেই, আমার কোনো উপায় নাই যদি আমি আমার চলতে পারবো, আমার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, আমি দেশেই থাকবো, দেশের মানুষের সঙ্গে আমার ভাগ্য জড়িত, আমি সেটাই করবো। এই মহিলাকেও তারা ওইভাবে রেখেছে। আজকে এখানে অনেক ভাই বলেছেন, তারা অনেকে, আমি চিনি অনেককে, যারা নির্যাতিত হয়েছেন, যারা এখনো আপনার সঠিকভাবে বাড়িঘর ফেরত পাচ্ছেন না, বাড়িঘর দখল হয়ে গিয়েছে। আমাদের দেশে আইন তো আবার আপনার কি ঝামেলা, আপনাদের এখানেও বিলাতের আইন ফলো করে, তো সেই পুরোনো আমার বিলাতের আইনও ফলো করে। ফলে এখানে এই বাড়িঘর সম্পত্তির যে আইনটা, এই আইনটা তো আপনি যতক্ষণ না বদলানো যাবে, আপনি তো ওখান থেকে বেরোতে পারবেন না। যার ফলে ধৈর্য ধরতে হবে, আমরা ওখানে জোর করে কিছু করা যাবে না, আইনের মধ্যে দিয়ে যেতে হবে।
আমরা সেগুলো আপনার সংস্কারের জন্য, পরিবর্তনের জন্য আমরা কাজ করেছি, ইতিমধ্যে আমরা সাবমিটও করেছি। আমরা সংবিধান সংশোধনের জন্য বা পরিবর্তনের জন্য কমিশন করা হয়েছে, সেই কমিশনের কাছে আমরা আমাদের প্রস্তাবটা দিয়েছি। সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা একটা 31 দফা দিয়েছিলাম ফর চেঞ্জ, রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন, রাষ্ট্র কাঠামোটার পরিবর্তন। কারণ আমরা দেখেছি যে এই রাষ্ট্র কাঠামোতে আপনার ওই কর্তৃত্ববাদী হওয়ার সম্ভাবনা খুব বেশি, ফ্যাসিস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সুতরাং রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এই দুজনের ক্ষমতা থেকে ভাগ করতে হবে, ব্যালেন্স আনতে হবে, এবং একটা মানুষকে সকল ক্ষমতার অধিকারী করা যাবে না। যে কারণে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে আমরা কমিয়ে নিয়ে আসার চেষ্টা করেছি। ওই 30 দফা আপনারা নিশ্চয়ই অনেকে পেয়েছেন। এটা ভালো করে পড়বেন, বিশেষ করে আমি আইনজীবীদেরকে বলবো এবং যারা পড়াশোনা করেন, বইটি লেখেন। 31 দফাটা কিন্তু একটা ম্যাগনা কার্টা। আপনারা এটা যদি ঠিক মতো বোঝেন, পড়েন, তাহলে কিন্তু আর অন্য কোনো কিছু দরকার হয় না। এটাই হচ্ছে আমরা নতুন পৃথিবী, নতুন বাংলাদেশ দেওয়ার আমরা একটা স্বপ্ন মানুষ স্বপ্ন আমরা দেখাতে পারি, তাই না? তো এটার জন্য কি করতে হবে? এটার জন্য আপনাদেরকে কাজ করতে হবে, যেটা আগে করেছেন ফ্যাসিদের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য। একইভাবে এই 31 দফাকে পপুলার করার জন্য এটা সকলের কাছে প্রচার করতে হবে। আরেকটা কথা সেদিন আমি সেটা বলেছি, এখনকার এই যুদ্ধ আপনার সমাবেশের যুদ্ধ নয়। এখন যে যুদ্ধটা আপনাকে করতে হবে, এখনকার যুদ্ধ সেই যুদ্ধ আপনি স্লোগান দেওয়ার যুদ্ধ নয়। এখনকার যুদ্ধ হচ্ছে আপনার ওই যে মোবাইল সেট আছে, এই মোবাইল সেটে সাইবার ওয়ার, আপনাকে সাইবার ওয়ার করতে হবে। আর ফেসবুক কিন্তু হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক, অল্প লোকের কাছে যায়, কিন্তু আপনার অন্যান্য যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলোতে আপনি বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবেন। এই ধরনের ডিভাইসগুলো ইউজ করবেন। আমি এই জন্য সাজেস্ট করবো, আপনার এখানে অ্যাডভান্স মানুষ অনেকেই আছেন, যে যুক্তরাজ্য বিএনপি একটা আইসিটি সেল, মানে আপনার যে ইনফরমেশন সেল তৈরি করবে, এবং তারা একটা সোশ্যাল মিডিয়া সেল তৈরি করবে। আপনাদের বাংলাদেশি নতুন উচ্চশিক্ষিত, আইসিটি অত্যন্ত উচ্চশিক্ষিত, আপনার ইনফরমেশন টেকনোলজিতে যারা অনেক পারঙ্গম, এরকম বহু ছেলে আছে, এবং তারা কাজ করতে চায়, তারা বিএনপিকে সাহায্য করতে চায়, বাংলাদেশকে সাহায্য করতে চায়। তাদের সঙ্গে আপনাদেরকে যোগ স্থাপন করতে হবে। শুধু হই হই করলাম, স্লোগান দিলাম, এতে কিন্তু আপনি এই যুদ্ধ জয় করতে পারবেন না। আপনি খেয়াল করে দেখবেন যে এই যে আপনার 5 তারিখের পরে ভারত মুহূর্তের মধ্যে সমস্ত পৃথিবীকে জানিয়ে দিল যে বাংলাদেশে বিএনপি সংখ্যালঘুদের উপরে নির্যাতন করছে। ঠিক না? করেছে কিনা? সেম তো বটেই। আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? আপনাদেরকে, আপনার যেটা দরকার ছিল, এটাকে আপনার সাথে সাথে কাউন্টার করা। ট্রু পিকচার। 1। 2 নম্বর, ব্রিটিশ গভর্নমেন্টকে বলা, আপনাদের ব্রিটিশ গভর্নমেন্টের 4 জন এমপি পার্লামেন্টে দাঁড়িয়ে বিএনপির বিরুদ্ধে কথা বলেছে, বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেছে, বলেছে না? তার মানে আমরা ওই জায়গায় ফেল করছি, আমরা সঠিক চিত্রটা তাকে দিতে পারিনি। আমি কি ভুল বলছি? তাহলে এই জায়গাটা আপনাদেরকে সজাগ হতে হবে, এই জায়গাটা আপনাদেরকে সতর্ক হতে হবে। আমরা এই যুদ্ধে তখনই জয়ী হতে পারবো না যদি এই যুদ্ধটাকে আমরা ওদেরকে পরাজিত করতে না পারি। সেই জন্য আমি অনুরোধ করবো যে আপনারা এই দিকটা খেয়াল রাখেন, যারা এগুলোর সঙ্গে সংযুক্ত আছেন তাদেরকে নিয়ে আসেন, নিয়ে এসে তাদেরকে দিয়ে আলাদা সেল করেন। পয়সা নেবেন আপনাদের কাছে, ওরা আপনাদেরকে বলে দেবে যে আপনি এইভাবে এইভাবে করেন, এই জিনিসগুলো দেন, তারা করে দেবে। ইউ হ্যাভ টু টেক লেসন্স এন্ড ট্রেনিং ফ্রম দেম। আমি তো খুব বেশি কিছু জানি না এটা সম্পর্কে, কিন্তু আমি জানার চেষ্টা করছি এই বয়সেও। এটা না করলে এখন যুদ্ধ জয় করা যাবে না, এটা বাস্তবতা। আপনি যতই চিৎকার করি, যতই বড় মিছিল করি, কোনটা কাজে দেবে না যদি আমি সবটা রাখি। নাহলে দেখেন ওই কয়েকজন মাত্র লোক ইসকনের, তারা একটা ঘটনা ঘটলো, আর গোটা মানে ভারত জুড়ে না, গোটা পৃথিবী জুড়ে তার বিরুদ্ধে কথা বলে ফেললো। ঠিক না? এই জিনিসটা বন্ধ করতে হবে, তাই না? নাম্বার 2 যেটা হচ্ছে যে আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি। এই বিষয়টা এদেরকে বোঝাতে হবে
যে আমার যে লড়াইটা ছিল, লড়াইটা আছে, সেটাতে কিন্তু ডেমোক্রেসির জন্য। তুমি ডেমোক্রেসির মাদার বলে নিজেকে পরিচয় দাও, যে যুক্তরাজ্য হচ্ছে গণতন্ত্রের পাদপীঠ, এখান থেকে সেইটাকে হলে তুমি গণতন্ত্রকে সমর্থন করো। আমরা বাংলাদেশের মানুষেরা গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছি, লড়াই করে আমাদের ছেলেরা বুকে রক্ত ঢেলে দিয়েছে। 5 বছরের শিশু থেকে শুরু করে আপনার 90 বছর বৃদ্ধা পর্যন্ত গুলি খেয়েছে, তাই না? তো সেই জায়গাগুলোকে ভালো করে বোঝাতে হবে। আপনারা খেয়াল করে দেখবেন, আমাদের আরেকটা দল আছে বাংলাদেশে, জামাত ইসলাম। ওরা কিন্তু আপনাদের চেয়ে স্মার্ট হয়ে গেছে। আপনারা কি আমার সঙ্গে এগ্রি করেন? কেন তারা আমরা কেন স্মার্ট করেন না? আমরা কেন ওদের সঙ্গে লড়াই করে পারছি? এই জায়গাটার কারণ হচ্ছে যে আমরা টেকনোলজিতে পিছিয়ে গেছি, আমরা ডিভাইসে পিছিয়ে গেছি, আমরা নলেজ বেসড দল তৈরি করতে পারিনি এখন পর্যন্ত। আমার দলকে তৈরি করতে নলেজ বেসড। আজকে দেখেন সিরিয়াতে বিপ্লব হয়ে গেল না? একই কারণ, সিরিয়াতে সোশ্যাল মিডিয়া দিয়ে বিপ্লব হয়েছে। এর আগে আপনার বসন্ত, আরব বসন্ত হয়ে গেল, সে আরব বসন্ত কিন্তু একইভাবে আপনার ওই সোশ্যাল মিডিয়া দিয়ে হয়েছিল। এবার বাংলাদেশে যেটা হয়েছে সেটাও কিন্তু এই সোশ্যাল মিডিয়া দিয়ে হয়েছে। ছাত্ররা তারা সবাই সোশ্যাল মিডিয়া ইউজ করেছে, এই কারণে লক্ষ লক্ষ মানুষ নেমে এসেছে। আমাকে ইউজ দেয়, ওইটাকে ব্যবহার করি আমরা। কারণ আপনি সেই প্রাগৈতিহাসিক যুগের যদি এই লোহার কুড়াল নিয়ে যুদ্ধ করতে যান, এখন কি যুদ্ধে পারবেন? এমনি গাদা বন্দুক নিয়ে যুদ্ধ করলে কি আপনার প্যালেস্টাইনে পাড়ায় যাচ্ছে? যাচ্ছে না। এখন হচ্ছে আপনার মিসাইলস, বিভিন্ন রকম আণবিক শক্তির যন্ত্রপাতি, সুপারসনিক, তাই না? এই জিনিসগুলো আমাদের মাথায় আনতে হবে ভাই। শুধু হইচই করে চিৎকার চেঁচামেচি করলে হবে না। will not win the war, but this time we have to win the war. Yes. Otherwise we don't exist. Yes. এই কথাটা মাথার মধ্যে আমাদের জানতে, বেশি ইয়াং জেনারেশনকে বলতে চাই। এই ইয়াং জেনারেশনের কাছে আমার অনেক অনেক প্রত্যাশা আমাদের। কারণ আমি যখন আপনার এর আগে আমরা যখন বক্তৃতা করতাম আপনার বিভাগীয় সমাবেশ, জেলা সমাবেশ, একটা কথাই আমরা বলতাম যে যতগুলো পরিবর্তন হয়েছে, সমস্ত পরিবর্তন হয়েছে কিন্তু আপনার তরুণদের দিয়ে। সেই ভাষা আন্দোলন থেকে শুরু করেন, সব সময় ছাত্র যুবকের এই আন্দোলন পরিবর্তন হয়েছে। ছাত্র যুবকের আন্দোলন ছাড়া, তাদের সামনে আসা ছাড়া এটা সম্ভব হতো না। আজকে ছাত্ররা এসছে সামনে, আমাদের জনতা এসছে সামনে, বুকে রক্তটার সামনে গিয়ে ঢেলে দিয়েছে, তারপরে এটা হয়েছে। তারপরে হাসিনা পালিয়েছে, তাই না? নাহলে কি হাসিনা পালাতো? তো প্রিয় বন্ধুরা, সহকর্মীরা, আপনাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে আপনারা আমাকে যথেষ্ট আতিথ্যতা দিয়েছেন। আমি মুগ্ধ, এবং এটার প্রতিদান আমার পক্ষে দেওয়া সম্ভব না। আমি আরো বেশি মুগ্ধ এই জন্যে যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, উনি যেহেতু লন্ডনে আছেন, উনি আপনাদের সামনে বলতে আমার এত দ্বিধা নেই, উনি প্রতি মুহূর্তে আমার খোঁজ নিয়েছেন। উনি প্রত্যেক দিন আমাদের নেতাদেরকে বলেছেন কেমন আছে দেখো। কালকে রাত থেকে আপনার আমি যে জায়গায় আছি সেই জায়গায় আপনার হিটিং সিস্টেমটা নষ্ট হয়ে গেছে। আজকে সকালে উনি ওনার বাসা থেকে হিটার পাঠিয়ে দিতে পারবো না। আমি আপনারা সবাই দোয়া করবেন, আমি যেন সারাটা আমার বাকি জীবন যতদিন বেঁচে আছি, আমি যেন বিএনপির কাজ করতে পারি, আমি যেন লয়াল টু মাই লিডার্স বেগম খালেদা জিয়া এবং তার গণসভা থাকতে পারি এবং মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করতে পারি। দিস শুড বি মাই মটো। এটাই আমি আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ অনেক মেহেরবান, আল্লাহ এত মেহেরবান যে দেখেন আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এখন পরিকল্পনা করছেন দেশে ফিরে যাবেন কবে, তাই না? আমরা আজকে অন্তত দেশে আপনার রাত্রে ঘুমাতে পারি মানে নির্ভয়, ঠিক তো? এইটা আল্লাহ দিয়েছেন আমাদের। অবশ্যই আমরা চেষ্টা করছি, আপনারা চেষ্টা করেছেন, এবং আমাদের যুক্তরাজ্য বিএনপির হিসেবে আপনারা যেটা বলেছেন অতিরিক্ত দাবি করেননি, যে আপনারা সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন, আনপ্রেসিডেন্টেড।
তার জন্য আপনাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আবারও শেষ করব একটা অনুরোধ জানিয়ে যে আপনারা আবারও যুদ্ধটা শুরু করেন। যে আমরা ভারতের পদানত হয়ে থাকতে চাই না, আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে চাই। আমরা আমাদের নেতা, আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের যে স্বপ্ন, জাতীয়তাবাদের যে দর্শন, 19 দফা কর্মসূচি এবং মুক্ত বাংলাদেশের যে চিন্তা ভাবনা, সেটাকে প্রতিষ্ঠিত করতে চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে পথে এগিয়েছেন, গণতন্ত্র সেই পথে আমরা যেতে চাই। আর আমাদের তরুণ নেতা তারেক রহমান সাহেব আমাদেরকে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন 31 দফা দিয়ে, সেটাকে বাস্তবায়িত করার জন্য আমরা নিজেদেরকে যোগ্য হিসাবে তৈরি করি। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমি আর কোথাও বাড়াবো না। আমি আবারও বলছি যে আপনাদের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ। আপনারা আমাকে যেভাবে আতিথেয়তা করেছেন, সম্মান দিয়েছেন, সেজন্য আমি আপনাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার এখন বয়স হয়ে গেছে, আমাদের অনেকেরই বয়স হয়ে গেছে। আমরা নতুন যারা ইয়াং জেনারেশন, তাদের মুখের দিকে তাকিয়ে আছি যে তারা আমাদেরকে একটা নতুন স্বপ্ন দেখাবে, একটা নতুন দেশে নিয়ে যাবে, একটা যেখানে আনন্দ থাকবে, যেখানে সম্প্রীতি থাকবে, ভালোবাসা থাকবে, হিংসা থাকবে। আপনি একটা কথা বলেছিলেন যে আমরা দেখতে চাই না প্রয়োজন। আমি একটা কথা, প্রথম দিন যে ম্যাডাম যে বক্তৃতাটা করেছিলেন, ডু ইউ রিমেম্বার? উনি হাসপাতাল থেকে আমাদের মুক্তির পরপরই নয়াপল্টনে যে আপনার সভাটা হয়েছিল, ওখানে 4-5 লাইনের উনি একটা বক্তব্য রেখেছিলেন ম্যাডাম, মনে আছে? তিনি কি বলেছিলেন? তার প্রধান যে কথাটা ছিল যে অনেক রক্তপাত হয়েছে, অনেক ক্ষতি হয়েছে, আর রক্তপাত নয়, আর প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়। আসুন আমরা এখন সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে দেশকে গড়ে তোলার চেষ্টা করি, ভালোবাসার একটা বাংলাদেশ গড়ে তোলা। দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এটা আপনারা সবাই মনে রাখবেন। আর একটা কথা, বিদেশে বাংলাদেশের যে সম্মান, সৌন্দর্য, এটা কিন্তু আপনাদের হাতে। হাউ উই বিহেভ, হাউ উই মুভ, সম্পূর্ণ কিন্তু আপনাদের উপর নির্ভর করে, তাই না? এটা মাথায় রাখতে হবে। আর ছেলে মেয়েদেরকে আপনারা সবাই জানি খুব ভালো ভালো জায়গায় পড়াশোনা করাচ্ছেন, ওদেরকে বাংলাদেশের প্রতি ভালোবাসা আনাতে হবে। একটু তাদেরকে আপনাকে বোঝাতে হবে যে হোয়াট ইজ বাংলাদেশ, কেন আমরা বাংলাদেশের পক্ষে কথা বলি। রুটের প্রতি তার যে আকর্ষণ, সেটাকে সৃষ্টি করতে হবে। এটা আপনাদের দায়িত্ব। আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।